সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন উপকূলীয় জনপদে ক্ষয়ক্ষতির তেমন একটা খোঁজ খবর আপনার কাছে পৌঁছায়নি। পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে কি নতুন কোনো তথ্য আছে কিংবা ক্ষয়ক্ষতির নতুন কি জানতে পেরেছেন আপনি জানাবেন? সময় চলছে এবং ক্ষয়ক্ষতির জায়গাগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসতে শুরু করেছে। কিছুক্ষণ আগে যেটি খবর পেয়েছি, আমি যে এলাকাটি রয়েছে শ্যামনগরের গাবুরা এলাকায়, এইখানে পাশেই এই 3টি ঘর ধসে পড়েছে এমন একটি খবর পেয়েছি। এর বাইরে যে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো রয়েছে আপনি দেখছেন এই মুহূর্তে খোলপেটুয়া নদীর পাড়ে রয়েছে, যেটি উত্তাল একটি অবস্থা এই মুহূর্তে, এবং কিছুক্ষণ আগেও প্রচণ্ড বাতাস হচ্ছিল আর জোয়ারের পানি প্রচণ্ড বেড়ে একেবারে আমি যে জায়গাটিতে রয়েছে হচ্ছে খোলপেটুয়া থেকে এই খোলপেটুয়া নদী পার হয়ে ওই পারে যে বদ্বীপে যাওয়ার যে জায়গাটি, সেখানকার যাওয়ার একমাত্র নৌপথ হচ্ছে এই জায়গাটি। আপনি দেখছেন একটি বড় একটি নৌকা এখানে বাধা রয়েছে, কোনো ধরনের নৌযান চলাচল করছে না, আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি বন্ধ করে রেখেছে। আর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে এই যে নৌ ঘাটটি রয়েছে, এই নৌ ঘাটের পাশে যে বেড়িবাঁধ মতো করে তৈরি করা একেবারে ব্লক বসিয়ে তার ঠিক কুল ছুঁই ছুঁই করছে, অর্থাৎ আরেকটু পানি বাড়লে এই নদীর পানি এলাকায় প্রবেশ করবে, ঠিক এরকম একটি অবস্থা। আর আশপাশের অনেক এলাকায় যেসব জায়গায় আগে পানি উঠতো না কিংবা জোয়ারের পানি সাধারণত এর থেকে আরও অনেকটা নিচে পর্যন্ত থাকে, সেই জায়গাও পানি চলে আসছে। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, একেবারে নৌঘাটের যে শেষ ব্লক সেই পর্যন্ত পানি চলে এসেছে এবং পানি তোড়ে নৌঘাটের উপরের দিকে যে দোকানগুলো রয়েছে ঠিক তার কোল ঘেঁষে পানির যে ঝাপটা কিংবা পানির যে ঢেউ, বড় বড় ঢেউ আশ্রে পড়ছে একেবারে কূলে। আর যদি একটু সামনের দিকে দেখাই, সুন্দরবন বেষ্টিত এলাকা হওয়ায় আপনি দেখছেন সামনে প্রচুর গাছপালা, সাধারণত এই গাছের মধ্যে জোয়ারের সময় পানি প্রবেশ করে না, কিন্তু এই মুহূর্তে পানি জোয়ারে যেহেতু প্রায় 5 থেকে 8 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, সেই কারণে পানির যে প্রবাহ সেটি এই মুহূর্তে উপকূলের একদম রাস্তা ঘেঁষা, অর্থাৎ মূল যে বাঁধ ঘেঁষা যে গাছপালাগুলো রয়েছে তার মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ এই গাছ দিয়ে সামনে এগিয়েই হচ্ছে একটি রাস্তা রয়েছে, যেটি হচ্ছে এই এলাকার মূল বাঁধ, মূল বেড়ি বাঁধের উপর দিয়ে যে রাস্তার সড়কটি তৈরি করা হয়েছে সেই পর্যন্ত পানি পৌঁছে গেছে। যদি আর 2 থেকে 3 ফিট পানি উপরে ওঠে এই জোয়ারে, তাহলে পানি কিন্তু এলাকায় প্রবেশ করবে, এবং যদি প্রবেশ করে তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারণ এই মূল বাঁধের বিপরীত পাশেই অসংখ্য মানুষের বসবাস, এবং মানুষের বসবাসের পাশাপাশি আরেকটি বড় বিষয় হচ্ছে অর্থনীতির বড় ধরনের একটি ক্ষতি হবে, কারণ সেখানে প্রচুর চিংড়ি এবং মাছের ঘের রয়েছে। আমাদের সহকর্মী মনির আমার সাথে আছে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি আরেকটু সময় নিচ্ছি। তানিয়া, মনির, আপনি ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলোর কথা বলছিলেন, সেই জায়গায় কি অবস্থা, কোনো খোঁজ পেয়েছেন কিনা? আসলে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরার কিন্তু পানি উন্নয়ন বোর্ড 1 এবং 2 এর অধীনে 673 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সেই বেড়িবাঁধের ভিতরে 20টি পয়েন্টে, বিশেষ করে আশাশুনির প্রতাপনগর এবং শ্যামনগরের গাবুরা বদ্বীপ অঞ্চল, এখানে 20টা পয়েন্টে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ইতিমধ্যে গাবুরা কোনো হতাহত কিংবা কোনো ঘর ভেঙে পড়েছে, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পানি প্রবেশ করেছে, এরকম কোনো খবর কি আছে? একটি খবর রয়েছে, গাবুরা বদ্বীপের 9 নম্বর চাঁদনিমুখা এলাকা, সেখানে একটি কলোজার জোয়ারের পানি ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করছে। আর এছাড়া আমরা যেটা আরও জানতে পেরেছি, গতকাল রাত 10টার সময় এই গাবুরা যে সুন্দরবন ঘেঁষা যে বদ্বীপ নদী বেষ্টিত এই গাবুরা আর নাপিতখালী প্রাইমারি স্কুলে নেওয়ার সময় নাপিতখালী গ্রামের শওকত মোড়ল নামে একজন বৃদ্ধ স্ট্রোক করে মারা গিয়েছিল। আশ্রয় কেন্দ্রে যারা গিয়েছিলেন তারা কি বাড়ি ফিরতে শুরু করেছেন আমরা দেখলাম? আসলে আমরা রাতে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন শ্যামনগরের যে 4 লক্ষ মানুষ, এর ভিতরে 20,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল, তার ভিতরে সকালে কিন্তু এই মানুষগুলো আবার তাদের বসত বাড়িতে ফিরে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ মনি আপনাকে। আপনি শুনছিলেন, এই ছিল মোটামুটি আমার কাছে। যাচ্ছি বরিশালে। ধন্যবাদ সজল। আপনি যেমনটা জানাচ্ছিলেন সাতক্ষীরার শ্যামনগর সহ সুন্দরবন এলাকার খবর। আমি এই মুহূর্তে আছি বরিশাল নদীবন্দরে। আপনি জানেন যে বরিশালে কিন্তু সেই গতকাল থেকেই রিমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু এখন অব্যাহত আছে। আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই, যে ঝড়ের যে তাণ্ডব সেটা কিন্তু এই কীর্তনখোলায় যে এখনও কিন্তু তুফান বইছে এবং প্রচণ্ড
ঝড় এবং ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে সকাল 6টা পর্যন্ত 41.1 সেলসিয়াস বা মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এখন হয়তো এটি আরও বেড়েছে, হয়তো 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু বরিশাল অঞ্চলের যে ক্ষয়ক্ষতির পরিমাণ যেটুকু আমরা জানতে পেরেছি, বরিশালের 5টি উপজেলায় এখন পর্যন্ত 700 ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি বা আংশিক এবং পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের সহ অন্যান্য যে স্থাপনা, গাছ পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বরিশালের সবচেয়ে বড় একটি ঘটনা বলি, বরিশালে দেয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে বরিশাল রূপাতলী অর্থাৎ বরিশাল মহানগরে। এছাড়া যে জোয়ারের পানি সেটি 2 ফুট উপর দিকে প্রবাহিত হয়, বরিশাল মহানগরেও কিন্তু পানি ঢুকেছে এবং নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এরপরে হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো, জেলা প্রশাসন আমাদের যেমনটা জানিয়েছে যে পরবর্তীতে তারা জেলার যে 10 উপজেলার যে ক্ষয়ক্ষতির একটি চিত্র সেটি আমরা হয়তো পরবর্তী বুলেটিনে সেটা জানাতে পারবো। মূলত এই ছিল বরিশালে বা এখনও, অর্থাৎ রিম্যাল যে উপকূল ছাড়িয়ে যাচ্ছে তারপরও তার প্রভাব এখন অব্যাহত রয়েছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। একই তথ্য জানতে যাব পটুয়াখালীতে, সেখানে আছে শিকদার জোবায়ের জানাবেন পটুয়াখালীর কুয়াকাটা এলাকার সর্বশেষ তথ্য। জোবায়ের। রয়েছে পানির এমন অবস্থা যে এখানে যে এলাকার যে মানুষজন ছিল সেই মানুষজন কিন্তু এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। বেড়িবাঁধের পাশের যে বাড়িঘরগুলো আছে, বাড়িঘরগুলো এখন শূন্য রয়েছে, কোনো বাড়িতে মানুষজন নেই, সকল মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আমরা এই এলাকাটার মধ্যে সকাল থেকে কিন্তু জানাচ্ছি আপনাদেরকে যে এই এলাকার এই যে বেড়িবাঁধটি দেখছেন, বেড়িবাঁধটি ভেঙে গেছে, বেড়িবাঁধটি ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এই এলাকায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। পটুয়াখালী জেলার রাঙ্গামালী উপজেলার চরমন্তাজের প্রায় 15,000 মানুষ রয়েছে পানিবন্দী, কলাপাড়ার 20,000 মানুষ রয়েছে পানিবন্দী। এভাবে এই উপকূলীয় অঞ্চলের পটুয়াখালীর উপকূলে হাজার হাজার মানুষ রয়েছে পানিবন্দী, জীবনযাপন করছে। 2 দিন ধরে জোয়ার ভাটার সাথে কিন্তু তাদের জীবন চলছে, কষ্টের মধ্যে, চরম হতাশার মধ্যে এই এলাকার মানুষ জীবন চালাচ্ছে। যেমন বৃষ্টি হচ্ছে তেমন বাতাসের বেগ রয়েছে। আমরা সকালে যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন দেখেছিলাম যে হালকা বৃষ্টি এবং হালকা বাতাস। সময় যত বাড়ছে এই রেনালের প্রভাব তত বাড়ছে। গত রাত থেকে যে প্রভাব চালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে, সেই তাণ্ডব কিন্তু এক মিনিটের জন্য কমছে না। প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা সেটা দেখাচ্ছি যে এখানে ব্যাপক ঢেউ আসছে এবং ব্যাপক আকারে তাণ্ডব চালাচ্ছে। পুরো এলাকাটা, এই এলাকাটা যে আপনারা দেখছেন, এই এলাকার পুরো এলাকার বাড়িঘরগুলো খালি রয়েছে, কোনো মানুষ বাড়ি ঘরে নেই। প্রশাসন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে। পটুয়াখালী জেলায় 703টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, সেখানে এই মুহূর্তে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে এবং 35টি মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে, যেখানে গবাদি পশু সহ বিভিন্ন মালামাল ওই জায়গার মধ্যে রাখা হয়েছে। আর এর আগে যত ঘূর্ণিঝড়গুলো হয়েছিল প্রত্যেকটি ঘূর্ণিঝড়েই পটুয়াখালীতে আঘাত এনেছে, বিশেষ করে সিডো, রায়লা, মহসিন সহ প্রত্যেকটা ঘূর্ণিঝড় কিন্তু এলাকায় আঘাত এনেছে এবং এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। যে সকল বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে এই বেড়িবাঁধগুলো কিন্তু স্থায়ীভাবে আর সংস্কার করা হয়নি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। তাই এই এলাকার মানুষের দাবি, এই এলাকায় টেকসই বেড়িবাঁধ যদি নির্মাণ করা হয়, ব্লকের মাধ্যমে যদি এই বেড়িবাঁধগুলো করা হয় তাহলে টেকসই বেড়িবাঁধ হবে এবং এই বেড়িবাঁধের তখন ভিতরে যে মানুষগুলো আছে তারা কিন্তু আর বেড়িবাঁধের কারণে প্লাবিত হওয়ার ঝুঁকিটা আর থাকবে না। আর এখন যে আপনি ঝড়টি দেখছেন, আমরা কিন্তু দাঁড়াই রয়েছে এখানে, আমরাও কিন্তু দাঁড়িয়ে থাকাটা আমাদের জন্য খুব অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা ঝড়ের মধ্যে ঝড়ের মধ্যে আসলে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু খুবই তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমেল। তাণ্ডবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার মানুষের বাড়িঘর। আমাদের চোখের সামনে অনেকের বাড়ির টিন উড়িয়ে নিয়ে যাচ্ছে, এদিকে কিন্তু টিনগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আবার এই যে রাস্তাটা আমাদের চোখের সামনে ভেঙে যাচ্ছে, গাইড ওয়ালগুলো ভেঙে যাচ্ছে
আসলে ভয়ঙ্কর একটা পরিবেশ, ভয়াবহ একটা পরিস্থিতি। আসলে এই পরিস্থিতি আমরা এর আগে কখনো দেখিনি, এবং এখানে যারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও আমাদের জানিয়েছেন যে সিডর, আয়লা, মহাসেন সহ অনেক ঘূর্ণিঝড় কিন্তু এলাকার মানুষ দেখেছে। ঘূর্ণিঝড়ের সাথে অভ্যস্ততা এলাকার মানুষের রয়েছে, তবে এত ঢেউ, এত বাতাসের চাপ, এত পানি, এত স্রোত কিন্তু এলাকার মানুষ এর আগে আর দেখিনি। তবে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত যখন 10 নম্বর দেওয়া হয়েছিল তখন কিন্তু আসলে মানুষ বুঝতে পারেনি যে এত ঢেউ আসবে বা এত ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে, এটা কিন্তু বোঝার মতো ছিল না আর কি। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই এলাকার মানুষ এই মুহূর্তে খুবই আতঙ্কে রয়েছে, আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে, হতাশা বিরাজ করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু খুবই কষ্টের দিন যাপন করছে। আর নিম্ন আয়ের মানুষদের ঘরগুলো কিন্তু পরে নিম্ন আয়ের এই মানুষগুলো চিন্তিত রয়েছে, যে সকল ঘরের টিনগুলো উড়ে গেছে, সে সকল ঘরের মানুষের আসলে কি অবস্থা হবে, তারা কিন্তু সেই হতাশাটার মধ্যেই রয়েছে। আমরা সামনের দিকে একটু এগাচ্ছি, এই পাশ দিয়ে বাতাসটা একটু কম লাগছে, যার কারণে আমরা এই সাইড দিয়ে এগোচ্ছি। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে দেখছেন যে কিভাবে বাতাসের তীব্রতা আসছে এবং লোকালয় কিভাবে পানিগুলো প্রবেশ করছে। পানিগুলো কিন্তু লোকালয় প্রবেশ করছে, ঢেউয়ের তোরে কিন্তু লোকালয় আপনাকে যুক্ত থাকার জন্য। দর্শকা, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।